অনন্যা আজ নিজে শতদলকে কল করল। শতদল ফোন রিসিভ করে বলল, হ্যাঁ বলো। অনন্যা বেশ অবাক হলো। রাতে কথা বলার ধরনের সাথে এখনকার কথা বলার ধরন একদম আলাদা। অনন্যার মনে হলো সে যেন তার কাছে অবজ্ঞার বিষয় এখন। তাও নিজেকে সামলে নিয়ে বলল, বাড়িতে আছেন? হ্যাঁ। আন্টিকে একবার ফোনটা দেবেন, কথা বলতে ইচ্ছে করছে। আমি পরে আন্টির নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি তোমাকে। কোনো কাজে ব্যস্ত আছেন? না। তাহলে একবার দিন না আন্টিকে, পরে কথা বলে নেবে। ফোনটা রেখে দিল শতদল। অনন্যা বেশ অবাক হলো। মানুষটা এমন অদ্ভুত আচরণ করে কেন? গতকাল রাতে নিজেই ফোন করেছিল, কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিল। অনন্যাও তার কথা মতো ফোন রাখেনি। আর আজ অনন্যা নিজে ফোন করল, কিন্তু শতদলের কথা বলার কোনো ইচ্ছেই যেন ছিল না। অনন্যা মা, তোকে একটা কথা জিজ্ঞাসা করব? বাবার কথা শুনে ঘুরে তাকালো অনন্যা। তারপর বলল, বলো, কি জানতে চাও? শতদলকে তোর কেমন লাগে? উনি খুব ভালো মানুষ। আমি জানি শতদল খুব ভালো। তা না হলে আজকালকার দিনে বিনা স্বার্থ থেকেও কারোর এত উপকার করে না। ও নিজে থেকে আমার ব্যাপারে জেনে আমার খোঁজ নিয়ে এখানে এসেছিল। তোদের বিয়ের ব্যাপারে জানিয়েছিল। তারপর তোর মায়ের ওই বাইপাসের জায়গাটার ব্যাপারে জেনে আমার সাথে আলোচনা করলো। সে যে তোর মায়ের স্বপ্ন পূরণে লেগেছে। স্বপ্ন পূরণ? হ্যাঁ রে মা, তোর মায়ের ইচ্ছে ছিল ওখানে একটা স্কুল করার, কিন্তু তোর মামারা তা চাননি। তারপর থেকে যত সমস্যা শুরু। আমাকে তো এই ব্যাপারে কেউ কিছু বলেনি। সেই সব বাদ দে, কিন্তু আমার প্রশ্ন ছিল আলাদা। আমি জানতে চাইছি তোদের সম্পর্কটা ঠিক কি? আমি শতদলকে ডিভোর্সের কথা বলেছিলাম, ও কিছুটা যেন এড়িয়ে গেল। তোকে আমি খুব ভালো করে লক্ষ্য করেছি, তুই ওর সব কথা শুনে চলিস। দেখ মা, তুই আর শতদল নতুনভাবে জীবন শুরু করলে তাতে আমি খুশিই হব। আমার কোনো আপত্তি নেই তাতে। অনন্যা চুপ করে থাকলো, কারণ এর উত্তর অনন্যার কাছে নেই। বিক্রমবাবু এসে অনন্যার মাথায় হাত বুলিয়ে বললেন, আজ অতসী বেঁচে থাকলে তোর জীবনটা অন্যরকম হতো। মায়ের কাছে মন খুলে কথা বলতে পারতিস। অনন্যা তার বাবার হাতটা ধরে বলল, মা নেই তো কি হয়েছে, তুমি তো আছো। বিক্রমবাবু হাসলেন, তারপর বললেন, মাঝে মধ্যে ভয় হয় তোর জন্য। তোর আর আমার মাঝে অনেকটা সময় বাদ চলে গেছে। সেই ছোট্টবেলার অনন্যা আজও কি এক আছে? মেলায় ঘুরতে নিয়ে গেলে এদিক ওদিক ঘুরে তাকাতিস, কোনোদিন কোনো কিছু কেনার ঝোঁক করিসনি। আমি নিজে থেকে কিছু কিনে দিলে কত খুশি হতিস। আজও মনে পড়ে সেই সব কথা আমার। অনন্যা ছলছল চোখে বলল, আমাদের জীবন থেকে কতটা সময় নষ্ট হয়ে গেছে, তাই না বাবা? আমরা তো তিনজনে ভালোই ছিলাম, তুমি, মা আর আমি। মামারা চাইলে সব সম্পত্তি মা তাদের নামে করে দিত, কিন্তু এইভাবে সব এলোমেলো কেন করে দিল বলো তো? বিক্রমবাবু বললেন, এইসব কথা এখন মনে রেখে লাভ নেই, তাতে আরও রাগ কষ্ট বাড়বে। তোর মা আর ফিরে আসবে না। একসময় আমিও হাল ছেড়ে দিয়ে চুপ হয়ে গিয়েছিলাম। তুই হাল ছাড়বি না, শেষ অবধি লড়াই করবি। তোর যা অধিকার তার শুধু তোরই প্রাপ্য, তা সম্পত্তি হোক বা মানুষের প্রতি হোক। অনন্যা ব্যঙ্গাত্মক হাসি হেসে বলল, জোর করে পেয়ে কোনো লাভ আছে বাবা? জমি জায়গা সম্পত্তি এইসব নিয়ে আমি কি করব? আমি এইসবের কিছুই বুঝি না। আর মানুষ, অধিকার দেখিয়ে বা জোর করে তাকে পেয়ে যাব, কিন্তু সত্যি কি তাকে পাবো বাবা? বিক্রমবাবু বললেন, তাহলে এখন কি করবি ভাবছিস? অনন্যা বলল, বাবা মেয়ে মিলে তো ভালোই আছি। যে সময়টা আমাদের জীবন থেকে বাদ চলে গেছে, সেই সময়টা তো ফিরিয়ে আনতে পারবো না। তাই ধরে নাও, জীবন আমাদের আরও একটা সুযোগ দিয়েছে। বিক্রমবাবু বললেন, তুই আমার কাছে থাকলে আমার আর জীবন নিয়ে কোনো আফসোস থাকবে না। তবে মা, একটা কথা বলি শোন। তুই একবার শতদলের সাথে কথা বল। অনিশ্চয়তা নিয়ে জীবন কাটানো যায় না। হয় তোকে থাকতে হবে, নয়তো সরে আসতে হবে ওর জীবন থেকে। অনন্যা কিছু না বলে ঘাড় নাড়ল। সমুদ্র ফোনের দিকে তাকিয়ে সময়টা দেখল, তারিখটাও চোখে পড়ল। বারবার তাকাচ্ছে শতদলের রুমের দিকে। অন্যদিন অনেক সকাল সকাল রুম থেকে বেরিয়ে আসে শতদল। এখন সকাল 9টা, তবুও শতদলের রুম ভিতর থেকে বন্ধ। আন্টি এসে সমুদ্রর কাছে বসলেন। সমুদ্র বলল, কিছু বলবে আন্টি? আন্টি বললেন, তুমি যেভাবে পারো অনন্যাকে বাড়িতে নিয়ে এসো। আমি শতদলকে কষ্ট পেতে দেখতে পারছি না।
সমুদ্র বলল, কিন্তু আন্টি, অনন্যা এই বাড়িতে এলেও আজকের দিনটা প্রতি বছর ফিরে আসবে। দাদাকে অতীত থেকে বেরিয়ে আসতে হবে। আর তুমি যে বলছো অনন্যাকে নিয়ে আসতে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। দাদার মনে মোহিনী বৌদিকে মুছে দেওয়া যাবে? তা কখনোই সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, দাদাকে অতীত থেকে বেরিয়ে এসে নতুন করে সব শুরু করতে হবে। অনন্যার জন্য দাদার মনে জায়গাটা আলাদা করে গড়ে তুলতে হবে। আন্টি বললেন, তা তুমি ঠিকই বলেছ। আমি মোহিনীর জায়গায় অনন্যাকে বসাতে চাইছি, যেটা একদমই অন্যায়। কিন্তু সমুদ্র, শতদলকে এই অবস্থায় দেখলে আমার খারাপ লাগে। তুমি একবার গিয়ে দেখো না ওকে। সমুদ্র ঘাড় নাড়ল। সমুদ্র শতদলে রুমের বাইরে নক করে বলল, দাদা, তোর সাথে একটু দরকার ছিল। শতদল সাথে সাথে দরজাটা খুলে দিল। সমুদ্র ভিতরে গিয়ে দেখল শতদল পুরনো ফাইল নিয়ে ঘাটাঘাটি করছে। আর অন্য দিনের মতোই স্বাভাবিক সে। শতদল বলল, অতসী সেনের জায়গাটার কাজ কতদূর এগোলো? কাজ ঠিক চলছে। কোথাও কোনো বাধা আসেনি তো? না। তবে একটা স্কুল তৈরি করার আগে অনেক কাজ থাকে। অফিসিয়ালি যেসব কাজ আছে তা আমি দেখে নেব। তুই তোর কাজ করে যা। ঠিক আছে দাদা, একটা অন্য কথা ছিল। বল। আজ অনন্যাকে গিয়ে নিয়ে আয়। কেন? অনেকদিন হলেও এই বাড়িতে নেই। ও নিজের বাড়িতেই আছে। এটাও তো ওরই বাড়ি। তুই বোধহয় ভুলে যাচ্ছিস এই বিয়েটা একটা নাটক ছিল। হ্যাঁ, আমি জানি। কিন্তু দাদা, মেয়েটা সবার মনে নিজের একটা জায়গা করে নিয়েছে। ও এই বাড়িরই একজন হয়ে উঠেছে। একটু বেশি ওর প্রতি মায়ায় পড়ে গেছিস মনে হচ্ছে। তুই পড়িসনি দাদা? সত্যি কথা বল, তোর মনে ওর জন্য কোনো অনুভূতি নেই? না, নেই। তাহলে কেন ওকে মায়ায় বেঁধে রেখেছিস? যখন ইচ্ছে হচ্ছে ওর কাছে চলে যাচ্ছিস, যখন তখন ফোন করছিস, অধিকার দেখাচ্ছিস। আর ওকে মেনে নিতে সমস্যা হচ্ছে তোর? ওকে ব্যবহার করা বন্ধ কর। খেলা শেষ হয়ে গেছে। রায় ইন্ডাস্ট্রির পতন শুরু হয়ে গেছে। আর তো অনন্যাকে প্রয়োজন নেই। কেন করছিস ওর মায়ের স্বপ্ন পূরণ? আর কেনই বা অনন্যার সাথে যোগাযোগ রাখছিস? রাখবো না। তবে বিক্রমবাবুকে আমি কথা দিয়েছি অতসী সেনের স্বপ্ন পূরণ করার। সেটা আমি করবই। দাদা, আমার কথাটা শোন। একবার তুই তোর মনের কথা শুনে চলার চেষ্টা কর। ভাই, আমার কাজ আছে, তুই এখন যা। সমুদ্র চলে যেতেই শতদল দরজাটা বন্ধ করে দিল। তার কানে ভেসে আসছে সেদিনের কথাগুলো। আমাদের বাঁচাও প্লিজ, দম বন্ধ হয়ে আসছে আমাদের। শতদল কান দুটো দু হাতে চাপা নিয়ে নিল। আজ সেই দিন যেদিন মোহিনী আর তাদের মেয়েকে হারিয়েছিল শতদল। এই দিনটা কিছুতেই ভুলে যাওয়ার নয়। আন্টি এই বাড়িতে মোহিনীর কোনো ছবি রাখেননি, কিন্তু তবুও কি স্মৃতি মুছে ফেলা সম্ভব? মনের মধ্যে এক অস্থিরতা বেড়ে চলেছে শতদলের। সেদিন নার্সিংহোমে অনন্যার মুখের দিকে তাকিয়েছিল শতদল। মনে মনে ভাবছিল, অনন্যার মতো মোহিনী আর তাদের মেয়েকে যদি বাঁচাতে পারত। অনন্যার ঘুমটা ভেঙে যায় তখন। শতদলের চোখের দিকে তাকিয়ে কিছু একটা বুঝতে পেরেছিল। তারপর নিজেই ডাকলো তার কাছে। শতদল অনন্যার কাছে শুয়েছিল। অনন্যা মাথায় হাত বুলিয়ে দিতেই চোখে ঘুম নেমে এসেছিল তার। আজ ওই রকম শান্তির দরকার শতদলের। ফোনটা হাতে নিয়ে অনন্যাকে ফোন করতে গিয়ে থেমে গেল। ভাইয়ের কথাগুলো মনে পড়ে গেল। শতদল জানে না সে আদৌ অনন্যাকে কোনোদিন নিজের কাছে আনতে পারবে কিনা, সম্পর্ককে স্বীকৃতি দিতে পারবে কিনা। তাহলে কেন মেয়েটাকে ব্যবহার করছে সে? অনন্যা আরও কয়েকবার ফোনের দিকে তাকালো। শতদল আজ নিজে থেকে একবারও ফোন করেনি। এখন বিকেলবেলা, বাবা বাড়িতে নেই। কাজ আছে বাবার, তাই শহরে গেছে, ফিরতে রাত হবে। বাড়ির বাইরে অবশ্য শতদলে লোকেরা পাহারা দিচ্ছে। অনন্যার মনে পড়ে গেল বাবার কথাগুলো, নিজের অধিকারের জন্য লড়াই করা। অনন্যা ভাবল, একবার শতদলের সাথে কথা বলা যাক। সব ভয়, বাধা, সংকোচ কাটিয়ে ফোন করল অনন্যা। হ্যাঁ অনন্যা, বলো। ব্যস্ত আছেন? না। কোনো কাজ আছে আজ? না। একবার দেখা করতে পারবেন? আজ হবে না। আজই হবে। মানে? আজই কথা বলতে হবে সামনাসামনি। এমন কি কথা? আপনি আজ আসুন, তারপর বলবো। বললাম তো আজ হবে না। আমি এই জন্য আগেই জিজ্ঞাসা করলাম কোনো কাজ আছে কিনা।
না কোনো কাজ নেই, তবে আজ আমি যাব না। সব কিছু আপনার মতো করে চলতে পারে না, আমার কথাও আপনাকে শুনতে হবে। আমি কারোর কথা শুনে চলি না। আমি আপনাকে আদেশ করছি না শতদল বাবু, একবার শুধু দেখা করতে বলছি। বললাম তো আজ হবে না, অন্য দিন। আজই হবে, আপনাকে আসতেই হবে, নয়তো আর কোনোদিন আমাদের দেখা হবে না। শতদলের মন এমনিতেই খারাপ ছিল। অনন্যার কথা শুনে তার ভীষণ রাগ হলো। আচ্ছা, জেদি মেয়ে তো তুমি? হ্যাঁ, আমি জেদি মেয়ে। আমাকে জানতেই হবে আমার জায়গাটা ঠিক কোথায়। আমি আপনার খেলার কোনো গুটি নই, আমি একটা মানুষ। আমারও কিছু অনুভূতি আছে। যখন ইচ্ছে হলো অধিকার দেখালেন, আবার যখন ইচ্ছে হলো দূরে ঠেলে দিলেন। আপনার ইচ্ছের পুতুল নই আমি, আমারও কিছু অধিকার থাকে। ও, আমি তার মানে তোমাকে ব্যবহার করছি? কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। ঠিক আছে, আজ থেকে তোমার আর আমার কোনো সম্পর্ক নেই। তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না। অনন্যা নিজে ফোনটা রেখে দিল। কান্নায় ভেঙে পড়েছে সে। সত্যি জোর করে কাউকে আটকে রাখা যায় না। নিজেকে একটু সামলে নিয়ে আবার ফোন করলো। হ্যাঁ, আমি আজ যাচ্ছি, একটা পাঠিয়ে দাও। বাবা নেই, আমি সবার নজর এড়িয়ে যেভাবে হোক গ্রামের রাস্তা পেরিয়ে বড় রাস্তায় গিয়ে উঠব। তুমি গাড়ি রেডি রেখো। অনন্যা রেডি হয়ে গেল। একটা কাগজে লিখল, বাবা, আমাকে ক্ষমা করে দাও। না বলে আমি একটু বাইরে যাচ্ছি, তবে এবার সব সমস্যার সমাধান করে আসব। তুমি চিন্তা করো না, ভালো থাকবে। ফোনটা বন্ধ করে ঘরে রেখে দিল অনন্যা। ঘরটা ঘুরে ঘুরে ভালো করে দেখে নিল। আর একটু সন্ধে নামতেই অনন্যা বেরিয়ে গেল। সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। দাঁড়ান ম্যাডাম, আপনি কোথায় যাচ্ছেন এই সময়? আমরা শতদল বাবুর লোক। আমি কোথাও যাচ্ছি না। শতদল বাবু আজ আসছেন, মানে এসে গেছেন, আমার জন্য অপেক্ষা করছেন। আমাকে উনি যেতে বললেন, কিন্তু উনি এলে বাড়িতেই আসতেন। আসলে বাবা আজ বাড়িতে নেই তো, তাই উনি আসছেন না। আমার কয়েকটা দরকারি জিনিস উনি নিয়ে এসেছেন, আমি গিয়ে সেগুলো নিয়ে দেখা করে চলে আসব। কিন্তু ম্যাডাম, কোনো কিন্তু না, আপনারা এখানেই থাকুন, আমি যাব আর আসব। অনন্যা তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গিয়ে অন্ধকারে যেন মিলিয়ে গেল। অনেকটা পথ হেঁটে উঠল বড় রাস্তায়। ওদিকে শতদল একবার ফোন করলো অনন্যাকে। ওইভাবে অনন্যাকে কথাগুলো বলা উচিত হয়নি। ও তো কোনোদিন এমন জেদ করেনি শতদলের কাছে। শতদল ক্ষমা চেয়ে নেবে, দরকার হলে আজই যাবে দেখা করতে। অনন্যার সব কথা শুনবে, নিজের কথাও অনন্যাকে জানাবে, আজকের দিনটার কথা বলবে। কিন্তু ফোন বন্ধ অনন্যার। শতদল মনে মনে ভাবল, রাগ হওয়াটা স্বাভাবিক তার, তবে এখন যাওয়ার আগে একবার বিক্রম বাবুর সাথে কথা বলে নেওয়া ভালো। তাই ফোন করতেই বিক্রম বাবু বললেন তিনি একটু বাইরে আছেন, শতদল যাওয়ার কথা। আর কিছু বলল না। ফোনটা রেখে দিয়ে অনন্যার বাড়ি যারা পাহারা দিচ্ছেন তাদের মধ্যে একজনকে ফোন করলো। আজ বিক্রমবাবু বাড়িতে নেই, তোমরা সজাগ থেকো, অনন্যার দিকে নজর রেখো। কিন্তু অনন্যা ম্যাডাম তো আপনার কাছে আছে। আমার কাছে মানে? একটু আগে উনি তো আপনার সাথে দেখা করার জন্য বেরিয়ে গেলেন। উনি বললেন আপনি নাকি এখানে এসেছেন। শতদল বসে পড়ল চেয়ারটাতে, তারপর বলল, তাড়াতাড়ি অনন্যাকে খুঁজতে বেরিয়ে পড়ো, আমি যত সম্ভব তাড়াতাড়ি ওখানে যাওয়ার চেষ্টা করছি। অনন্যার সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। চিনতে তার অসুবিধে হলো না। অনন্যা গাড়িতে চেপে পড়ল। জল খাবি অনন্যা? না বড় মামা, কেউ জানতে পারেনি তো তুই আমাদের সাথে যাচ্ছিস বলে? না, আমি কাউকে বলিনি। আমার কিছু কথা ছিল বড় মামা। বল। আমি জানি মামিমা অসুস্থ নয়, আমি সবটা জানি, তাও এসেছি আজ আমি। আমাকে প্রাণে মেরো না, আমার বাবার বেঁচে থাকার অবলম্বনটুকু শেষ করো না। আমি সব জমি জায়গা সম্পত্তি তোমাদের নামে লিখে দেব। বাকি জীবনটা বাবা আর আমি মিলে গ্রামের বাড়িতে কাটিয়ে দেব। তোমাদের আর শতদল বাবুর মাঝে আসবো না। আমি বুঝতে পারছি না শতদল, মেয়েটা না বলে কোথায় গেল? তুমি যেভাবে হোক অনন্যাকে খুঁজে দাও। আচ্ছা শতদল, ওর মামারা এখান থেকে ওকে নিয়ে যায়নি তো? শতদল বাড়ির এদিক ওদিক কিছু খোঁজার চেষ্টা করছিল। বিক্রমবাবুর কথা শুনে থমকে দাঁড়ালো, তারপর বলল, এই ঘর থেকে অনন্যাকে নিয়ে যাওয়ার সাহস তাদের হবে না।
অনন্যা নিজে একা এই ঘর থেকে বেরিয়েছে। বিক্রমবাবু বললেন, অনন্যা কেন একা বেরোবে? তাছাড়া বাইরে তো তোমার লোকের পাহারা দিচ্ছে। শতদল বলল, অনন্যা তাদের বলেছে আমি নাকি এখানে আসছি ওর সাথে দেখা করতে, তাই তারা আর কোনো জোর করেনি অনন্যাকে। কিন্তু প্রশ্ন হলো, অনন্যা মিথ্যে কথা কেন বলল? আরও জানতো ওর বাইরে একা যাওয়াটা নিরাপদ নয়, তারপরেও এমন একটা স্টেপ ও কেন নিল? সমুদ্র এসে বলল, দাদা সবাই বেরিয়ে গেছে। মোট 4টে গাড়িতে আমাদের লোকেরা আছে, তারা সবাই খুঁজে যাচ্ছে। একবার পুলিশকে খবর দিলে হয় না? শতদল বলল, এখন না, আর একটু খোঁজ করি। বিক্রমবাবু বললেন, না না শতদল, এখনই পুলিশকে জানাতে হবে, মেয়েটার কোনো বিপদ হওয়ার আগে। শতদল শান্ত হয়ে বসে বলল, এখনই না, আমি ঠিক সময়ে খবর দেব। বিক্রমবাবু বললেন, তুমি তো চেনো ওর মামাদের, ওরা এমন কাজ নেই যে করতে পারে না। শতদল বলল, আমি খুব ভালো করে চিনি তাদের, তাই এতটা শান্ত হয়ে কথাটা বলছি। অনন্যা যদি এই মুহূর্তে তাদের কাছেই থাকে, তবুও জানবেন অনন্যার কোনো ক্ষতি তারা করতে পারবে না, কারণ তারা কোনো কাঁচা কাজ করবে না। এই মুহূর্তে অনন্যাকে মারতে তারা পারবে না, তাদের প্ল্যান অন্য, তাদের রাগ আমার প্রতি। সমুদ্র বলল, আমরা এইভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারি না দাদা, ওদের উপর ভরসা করা মোটেও ঠিক হবে না। আমি বুঝতে পারছি না অনন্যা এমন একটা অবুঝের মতো কাজ করলো কেন। শতদলের ফোনটা বেজে উঠল। শতদল বাবু, আপনার দেওয়া নাম্বারে লাস্ট লোকেশন ট্র্যাক করেছি, আপনাকে লোকেশনটা হোয়াটসঅ্যাপ করছি, দেখে নিন। থ্যাংক ইউ, একটু জলদি পাঠান। হোয়াটসঅ্যাপ চেক করে দেখল অনন্যার ফোন বন্ধ হওয়ার আগে লাস্ট লোকেশন ওর বাড়ি, অর্থাৎ ফোনটা এখানেই থাকতে পারে। শতদল এবার অনন্যার রুমে ভালো করে খুঁজতে লাগলো। সমুদ্র এসে বলল, দাদা তুই কি খুঁজছিস? মেয়েটা তো এই ঘরে নেই। শতদল বলল, আমি অনন্যার ফোনটা খুঁজছি, তুইও খোঁজ, ওখানেই আমরা ওর খোঁজ পাবো। অবশেষে একটা ড্রয়ারে ফোন আর চিঠিটা পেল শতদল। চিঠিতে লেখাটা দেখে বিক্রমবাবুকে দিলেন, কারণ অনন্যা বিক্রমবাবুর জন্যই চিঠিটা লিখে গেছে। বিক্রমবাবু লেখাটা পড়ে বললেন, এবার বুঝতে পারছো শতদল ও কোথায় গেছে? শতদল ঘাড় নাড়ল। তাড়াতাড়ি ফোনটা খুলে কল লিস্ট চেক করলো। সেখানে শেষ কল করেছিল অনন্যা তার বড় মামাকে। শতদল দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়ল। বিক্রমবাবু কেঁদে কেঁদে বললেন, আমি আমার মেয়েকে শুধু ফেরত চাই, আমার আর কিছু লাগবে না শতদল, তুমি যেভাবে হোক আমার মেয়েকে নিয়ে এসো। শতদল বিক্রমবাবুর কাঁধে হাত রেখে বলল, আমি কথা দিচ্ছি ওকে অক্ষত অবস্থায় আপনার সামনে নিয়ে আসব। শতদল বাইরে বেরিয়ে এসে সিগারেটটা ধরালো। তার মাথা এখন কাজ করছে না। অনন্যার কাজে অবাক হওয়ার সাথে সাথে রাগও হচ্ছে তার। একটু পরে সমুদ্র এসে দাঁড়ালো শতদলের কাছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর সমুদ্র বলল, মোহিনী আর ভাইজির মৃত্যুতে কারোর কিছু করার ছিল না, তবে অনন্যার যদি কিছু হয় তাহলে এর জন্য দায়ী থাকবি তুই। শতদল তার ভাইয়ের কথা শুনে বলল, ভাই তুই এমন করে বলিস না, আমিও জানতাম না অনন্যা এমন একটা স্টেপ নেবে। অনন্যা এতটা অবুঝ নয়, ও যদি এই কাজটা করে থাকে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে, হয়তো কারণটা তুই জানিস। ভাই বিশ্বাস কর আমায়, আমি এমন কিছু হোক তা কোনোদিন চাইনি। আমি নিজে এখানে আমার লোকেদের পাহারা দেওয়ার জন্য রেখেছি। হ্যাঁ, ভুল একটা হয়েছে আমার, আজ একটু রাগ দেখিয়ে ফেলেছিলাম অনন্যাকে। কি হয়েছিল আমাকে বল। অনন্যা জেদ করছিল আমাকে এখানে আসার জন্য, আমি আসতে পারবো না বলেছিলাম, শুধু এইটুকুই না ভাই, আরও কিছু বলেছিলাম। আমি যাচ্ছি এখান থেকে। কোথায় যাচ্ছিস সমুদ্র? আমার কথাটা শোন। আমি রায়দের বাড়ি যাচ্ছি, আমি অনন্যাকে ওখান থেকে নিয়ে আসব। না, তুই একা যাবি না, এইভাবে হঠকারিতায় কোনো কাজ হবে না, একটু সময় দে, আমি একটু ভেবে নিই। বিক্রমবাবু ঘর থেকে জোরে ডাকলেন শতদলকে। তার গলার শব্দ শুনে শতদল আর সমুদ্র ছুটে গেল। বিক্রমবাবু ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। শতদলের দিকে তাকিয়ে বললেন, অনন্যার বড় মামা ফোন করেছে। শতদল বলল, রিসিভ করুন। বিক্রমবাবু ভয়ে ভয়ে রিসিভ করলেন। হ্যালো হ্যালো জামাইবাবু, চিনতে পারছেন আমায়? সুজিত? হ্যাঁ, একদম ঠিক চিনেছেন জামাইবাবু, শেখর আর সুমনও আছে এখানে।
আপনি আমাদের ভুলেই গেছেন জামাইবাবু। কি জন্য ফোন করেছো তোমরা? কেন রাগ করে আছেন বলুন তো? এই নিন, আগে মেয়ের সাথে কথা বলুন। অনন্যা মা, বাবার সাথে কথা বলো। শতদল পাশ থেকে দাঁড়িয়ে শুনছে। সমুদ্র পাশে এসে দাঁড়ালো শতদলের। হ্যালো বাবা। অনন্যা, তুই কোথায় আছিস মা? তুই আমাকে না বলে কেন চলে গেলি? আমি মামাদের বাড়িতে আছি, ভালো আছি। তোমাকে বলে আসতে পারিনি, আসলে মামাদের জন্য মন খারাপ হচ্ছিল। অনন্যা, তুই এখনই বাড়ি আয়, তোর বড় মামাকে ফোনটা দে। আমি, শতদল, সমুদ্র সবাই এখানে অপেক্ষা করছি তোর জন্য। বাবা, আমার কিছু বলার ছিল তোমাকে। হ্যাঁ মা, বল। আমি কদিন এখানে থেকে তারপর তোমার কাছে যাব। কেন, কি কাজ আছে? বাবা শোনো, শতদল বাবু আমাদের কেউ হয় না। আমি শতদল বাবুর থেকে আমার মামাদের বেশি ভালো করে চিনি ও জানি। তারা আমার কোনো ক্ষতি করবে না। কী সব বলছিস তুই? বাবা, আমি বা তুমি কেউই শতদল বাবুর সাথে আর কোনো যোগাযোগ রাখবো না। উনি বড় বিজনেসম্যান, উনি চান আমাদের সব জমি জায়গা নিয়ে নিতে। তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? ছিল না এতদিন, এখন বুঝতে পারছি উনি শুধু আমাদের ব্যবহার করছেন ওনার সুবিধার জন্য। বাবা, তুমি শতদল বাবুর কথা একদম শুনো না। অনন্যা, তুই আমার কথাটা শোন। বাবা, তুমি আমার কথা শোনো। তুমি যদি শতদল মুখার্জির সাথে যোগাযোগ রাখো তাহলে আমি ফিরবো না ওখানে। তোর সাথে ওর এখনো বিবাহ বিচ্ছেদ হয়নি কিন্তু। হতে কতক্ষণ? মামারা খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করে দেবে। তুমি বড় মামার সাথে কথা বলো। হ্যাঁ জামাইবাবু, শুনুন, আপন আপনই হয়, আর কোনো রাগ বা ভুল বোঝাবুঝি নয়। এবার সবাই মিলে একসাথে থাকবো। অনন্যা আমাদের কাছে বড় হয়েছে, ওর ভালো মন্দ আমাদের থেকে আর কে ভালো জানবে বলুন তো? শতদলের সাথে অনন্যার বয়সের কতটা ব্যবধান সেটা তো আপনি জানেনই। মেয়েটা কম বয়সে একটা ভুল কাজ করেছে, সেটা ভুল ভেবেই আমাদের সংশোধন করতে হবে। আমি কাল গাড়ি পাঠাবো, আপনি চলে আসবেন। আর আমরা যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি ওদের ডিভোর্সটা দেওয়ার। ফোনটা রেখে দিতেই বিক্রমবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন নিচে। সমুদ্র তাড়াতাড়ি গিয়ে বিক্রমবাবুকে ধরলেন। বিক্রমবাবু কাঁদতে কাঁদতে বললেন, এইসব কি হচ্ছে? আমার তো মাথায় কিছু ঢুকছে না। শতদল মুচকি হাসল, তারপর মনে মনে ভাবল, চলো তাহলে খেলা আবার শুরু হোক। শতদল বিক্রমবাবুর কাছে গিয়ে বসল, তারপর বলল, একদম কাঁদবে না শ্বশুর মশাই, আপনার মেয়েকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। শ্বশুর মশাই শুনে অবাক হয়ে তাকালেন বিক্রমবাবু। শতদল হেসে বলল, চলুন আমাদের সাথে। বেলা 11টা। রায়বাড়ির সামনে 3টে গাড়ি এসে দাঁড়ালো। গেট খুলে দেওয়া হলো। প্রথম গাড়ি থেকে নামলেন বিক্রমবাবু, সমুদ্র। তারপরের গাড়িতে পুলিশ ইন্সপেক্টর, আর তৃতীয় গাড়ি থেকে নামলো শতদল। সেই প্রথম দিনের মতো একই সাজ পোশাক আর অ্যাটিটিউড নিয়ে। শতদল আগে ঢুকলো বাড়িতে। সামনে অনন্যার মামারা এসে দাঁড়াতেই শতদল বলল, নমস্কার মামা শ্বশুর। বাড়ির মেয়েরা কোথায় সব? বাড়িতে জামাই এসেছে, বরণ করবে না কেউ? অনন্যার বড় মামা রেগে তাকিয়ে আছেন শতদলের দিকে। শতদল বলল, একটু ভুল হয়ে গেল, এই বাড়ির 2 জামাই এখানে আছে, আমি আর বিক্রমবাবু। আরে আপনাদের জামাই বাবু। শতদল আরও একটু এগিয়ে গিয়ে অনন্যার মামাদের সামনে দাঁড়ালো। চোখের চশমাটা খুলে বলল, এবার খেলা শুরু হবে। এখনকার মতো এই পর্যন্ত থাকলো। পরবর্তী পর্ব আমি কাল সন্ধে 7:30টায় আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।